বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম 30তম অধ্যায়। এক অপরাধের জন্য দণ্ডিত করা হলে, খালাস প্রদান করা হলে ওই একই অপরাধের জন্য পুনরায় দণ্ড অথবা খালাস দেওয়া যায় না, যা আমরা পড়েছিলাম 403-1। আর 403-2 আমরা পড়েছিলাম যে অপরাধের জন্য দণ্ড অথবা খালাস দেওয়া হলো সে অপরাধ ভিন্ন পৃথক কোন অপরাধ যদি উদ্ভব হয়, পৃথক কোন অপরাধে যদি প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে দণ্ড দেওয়া যাবে, যা আমরা পড়েছিলাম 403-2। যে অপরাধের জন্য দণ্ড দেওয়া হলো আমরা দেখি সে অপরাধের প্রতিক্রিয়া স্বরূপ অন্য কোনো অপরাধ সৃষ্ট হলে সেজন্য আবার দণ্ড দেওয়া যাবে, যা আমরা দেখতে পাই 403-3। আর 403-4 আমরা পড়েছিলাম যে অপরাধের জন্য দণ্ড দেওয়া হলো সে অপরাধ যেই আদালত প্রদান করেছেন, দণ্ড প্রদান করেছেন, দণ্ড দান করেছেন, দণ্ড দিয়েছেন, সে আদালত ভিন্ন উচ্চ আদালত তাকে দণ্ড দিতে পারেন, যা আমরা দেখতে পাই 403-4। তাহলে যে অপরাধের জন্য দণ্ডিত করা হলো একই অপরাধের জন্য পুনরায় দণ্ড দেওয়া যাবে না। এটা আমরা দেখতে পেয়েছিলাম 403-এর মূল বিষয়। এখন আজকে আমরা পড়বো দণ্ড দান করা শেষ, দণ্ড প্রদান করার কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন আমরা পড়বো সেই দণ্ডের বিষয়ে আপিল কখন করবেন। একটু খেয়াল করবেন, অধ্যায়টা থেকে প্রশ্ন আমাদের প্রায়শই আসে। এই অধ্যায়টা এমন ভাবে আমরা ঠুটস্থ করব, এমন ভাবে আমরা ক্যাপচার করব যেন এখান থেকে আর ভুল না হয়। প্রথমে আমরা দেখতে পাবো আপিল কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারেন। আপিলের বিষয়ে বা আপিল প্রসঙ্গে আমরা দেখতে পাই 31তম অধ্যায়ে বলা আছে। আপিলের বিষয়ে 31তম অধ্যায়ে বলা আছে, যা আমরা দেখি 404 থেকে 431 ধারা পর্যন্ত এই অধ্যায়ের ব্যাপ্তি। 404 থেকে 431 পর্যন্ত। এখন বিবেচ্য বিষয় হলো, এই পার্টটাকে আমি তিনটা ভাগে ভাগ করি বুঝার জন্য। প্রথম পার্ট 405 থেকে 406 ক, আপিল করা যাবে। আপিল করা যাবে 405 থেকে 406 ক, তিনটা ধারায়। এই আপিলটা কোথায় করবেন সে বিষয়ে বলা আছে 407, 409, 410। দেন আমরা দেখি আপিল কখন করা যাবে না বা আপিল কোন ক্ষেত্রে করা যাবে না, 412, 13, 14। তাহলে যদি সর্বমোট জানতে চাই আমরা একটু পার্থক্য করি, তিনটা ধারায় আপিল করা যাবে, তিনটা ধারায় কোথায় আপিল করা যাবে, তিনটা ধারায় আপিল করা যাবে না। এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। আমরা আজকে অল্প ধারায় নিব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা টেনশন নিবেন না, একটু ঠান্ডা মাথায় শুধু শুনবেন, আপনাদের কাজ। তাহলে আমরা দেখব, প্রথমে আমরা জানবো এই অধ্যায় শুরু হচ্ছে 404 থেকে। 404 আমরা কি দেখতে পাই, বর্তমানে বলবৎ আইনে যে অপরাধ করলে ওই আইনের অপরাধ অনুযায়ী বা ওই আইন অনুযায়ী আপিলের বিধান নাই, সে অপরাধে আপনি আপিল করতে পারবেন না। তাহলে বর্তমানে বলবৎ আইনে যে অপরাধের ক্ষেত্রে বা যে অপরাধে দণ্ডিত হলে আপিলের বিধান রাখা হয় নাই, সে অপরাধে আপিল করা যাবে না 404। 404 পাশাপাশি আমরা দেখব, যা বলেছিলাম যে আপিল করা যাবে 405 থেকে 406 ক, তিনটা ধারায়। আমরা ইতিমধ্যে পড়েছি, আপনাদের একটু মেমোরিতে নেন, খেয়াল করেন। 89 ধারা, প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণ। প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাই 89 ধারা অনুযায়ী যদি আপনি আবেদন করেন আর সম্পত্তি সরকার আপনাকে ফেরত না দেয়, তাহলে সে আবেদনের প্রেক্ষিতে সরকার ফেরত না দিলে আপনি ক্ষুব্ধ হয়ে সে বিষয়ে আপিল করতে পারবেন 405। অর্থাৎ 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে 405 ধারায়। তাহলে 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারতেছেন 405 ধারায়। দেন আমরা যাব 116, খেয়াল করি সবাই আমরা। একটা হচ্ছে 118, একটা হচ্ছে 122, দুইটা ধারা। 118, 122 ফৌজদারি কার্যবিধি আইনের। 118-তে আপনাদের পড়েছিলাম, মনে আছে কিনা, যে
117 ধারায় ম্যাজিস্ট্রেট যখন সরেজমিনে অনুসন্ধান করেন, অপরাধের প্রমাণ পাওয়া গেলে অপরাধীকে জামানত প্রদানের নির্দেশ দিয়ে থাকেন 118 ধারা অনুযায়ী। এই যে অপরাধীকে জামানত প্রদানের নির্দেশ দিলেন 118 ধারা অনুযায়ী, অপরাধী চাইলে সে জামানত না দিয়ে বা দিতে না চাইলে আপিল করতে পারেন আদালতের নিকট 406 ধারা অনুযায়ী। তাহলে 118 ধারার আদেশের বিরুদ্ধে আপিল 406। দেন আমরা দেখবো 122, ম্যাজিস্ট্রেট যদি জামিনদারকে বাতিল করেন বা বাজেয়াপ্ত ঘোষণা করেন, সেক্ষেত্রে জামিনদার চাইলে আপিল করতে পারেন 406 ক ধারা অনুযায়ী, অর্থাৎ 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল 406 ক। তাহলে কয়টা ধারা পেয়েছি? 3টা ধারা। এই যে 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল 405, 118 ধারার আদেশের বিরুদ্ধে আপিল 406, 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল 406 ক ধারায়। তাহলে এই 3টা ক্ষেত্রে আপিল করা যাবে। 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল, 118 ধারার আদেশের বিরুদ্ধে আপিল, 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল। কত ধারায়? 405, 406, 406 ক। তাহলে এই হচ্ছে আপিল করা যাবে 3টা ধারায়। আর প্রথমটা পেয়েছি যে আইনে যদি আপিল করার বিধান না থাকে, আইনে যদি আপিল করার বিধান না থাকে তাহলে আপিল করা যাবে না। আইনে আপিল করার বিধান না থাকলে আপিল করা যাবে না, যা আমরা দেখেছি, তো মধ্যে জেনেছি 404। তাহলে 404 আপিল করা যাবে না বিধান না থাকলে, নিয়ম না থাকলে। 405 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল, 406 118 ধারার আদেশের বিরুদ্ধে আপিল, 406 ক 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল। এখন এই যে আপিল করবেন, আপিল করার সুযোগ রয়েছে, আপিল করার বিধান রয়েছে। কোথায় আপিল করবেন? আমরা দেখতে পাই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, সে ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর 407। তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে আদেশ, সে আদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর 407। দেন আমরা দেখতে পাবো 408, যুগ্ম দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যুগ্ম দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন দায়রা জজের নিকট। যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন দায়রা জজের নিকট 408। প্রশ্ন যদি আসে দায়রা জজের নিকট আপিলের বিষয়ে, খেয়াল করবেন সবাই, যুগ্ম দায়রা জজ অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর প্রদত্ত আদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করতে হয়, কোন বিধান মোতাবেক কার নিকট আপিল করতে হয়? তাহলে আমাদের উত্তর হলো যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর প্রদত্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে 408 ধারা মোতাবেক দায়রা জজের নিকট আপিল করার বিধান রয়েছে 408। দেন আমরা দেখবো 410, 410 দায়রা আদালতের প্রদত্ত আদেশ। দায়রা আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন হাইকোর্ট বিভাগে। দায়রা আদালত যদি কোনো দণ্ড দিয়ে থাকেন, সে দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন 410 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে। কোথায় করব আমরা দায়রা আদালতের বিরুদ্ধে আপিল? হাইকোর্ট বিভাগে। তাহলে আমরা আজকে যে ধারাগুলো পড়লাম, এই ধারাগুলো ইতিমধ্যে কয়েকবার পড়ছেন, এই জন্য আপনাদেরকে একটু 7টা ধারা দিচ্ছি, আর না একটু কম দিতাম। তাহলে আপনাদের আজকের প্রশ্ন পড়া 404, যেই দণ্ডাদেশের বিরুদ্ধে আইনে আপিলের সুযোগ নাই, সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না 404। 89 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন 405। 118 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন 406। 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন 406 ক। দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, তাদের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট 407। 407। দেন আমরা জেনেছি দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন দায়রা জজের নিকট 408।
তাহলে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী তাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট 407। যুগ্ম দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের আদেশের বিরুদ্ধে আপিল করবেন দায়রা জজের নিকট 408। পাশাপাশি দায়রা জজ কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করবেন 410 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে। দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন হাইকোর্ট বিভাগে। তাহলে এখান থেকে কতগুলো এমসিকিউ পেয়েছি আমরা, দেখেন। দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কার নিকট করা হয়? হাইকোর্টে করা হয়। যুগ্ম দায়রা জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করা হয়? দায়রা জজের নিকট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করা হয়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। 118 ধারা দণ্ডাদেশের বিরুদ্ধে কোন বিধান মোতাবেক আপিল করার সুযোগ রয়েছে? 406। 122 ধারা দণ্ডাদেশের বিরুদ্ধে কোন বিধান মোতাবেক আপিল করার সুযোগ রয়েছে? 406 ক। আর সর্বোপরি আমরা পড়েছি 89 ধারা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কোন বিধান মোতাবেক? 405 মোতাবেক। আইনে যদি আপিলের বিধান না থাকে তাহলে আপিল করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের কোন বিধান মোতাবেক বলা হয়েছে? 404। তাহলে এই হচ্ছে আমাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। কোন দণ্ডাদেশে কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, কোন আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে, এই দুইটা পোর্শন আমরা পড়েছি। আগামীকালকে আমরা পড়বো যে সকল দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, সরকার যে সকল দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন, এই দুইটা অপশন আমরা আগামীকালকে পড়বো। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।